আচ্ছা, আমাদের সময় হয়ে গেছে। আজকে আমরা যেটা একটু আসলে কম পড়া হয় সে প্যারাসাইটিক লাং ডিজিজের উপর পড়ব, এবং কালকে ফেজ বি এর আইটেম পরীক্ষা আছে এটার উপর। সেজন্য আজকের ডিসকাশনের মানে প্রতিটা ইনফরমেশন, ইচ এন্ড এভরি ওয়ার্ড যাতে তোমরা কালকে রিপ্রোডিউস করতে পারো, এখান থেকে জিজ্ঞেস করা হবে। আর বই তো পড়ছই, তারপরও ফাইনালি আজকে আমরা যেটা ডিসকাস করব এতটুকু পারলেই তোমরা পাস আগামীকালের পরীক্ষায়। তো যেহেতু প্যারাসাইটিক লাং ডিজিজ, আচ্ছা বলো তো দেখি যে প্যারাসাইট রিলেটেড এই যে আমরা যে সিটি স্ক্যানটা দেখতেছি এখানে এই প্যাথোলজিটা কি হতে পারে, বা প্যাথোলজিটা আসলে কোথায়? এটা আসলে ফেজ এ এর জন্য না, ফর অ্যাডভান্সড ফেজ বি অথবা এফসিপিএস থার্ড পার্ট, ওখান থেকে বলো। এখানে প্যাথোলজি আসলে দেখা যাচ্ছে, এটা ডেফিনেটলি তোমাদের চোখে পড়ছে। এটা প্যারাসাইটিক লাং ডিজিজের কনটেক্সটে তোমাদের কি চিন্তা হতে পারে এটা ডায়াগনোসিস নিয়ে? এনিওয়ান? আচ্ছা, তাহলে হ্যাঁ, কেউ? আচ্ছা, প্যারাসাইটিক লাং ডিজিজ বাদ দিলাম, এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? এখানে একটু রিব ডিস্ট্রাকশনের মতো দেখা যাচ্ছে, তারপর আরো কিছু ফাইন্ডিং আছে, কি হতে পারে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? একটা মাসলিউশন হতে পারে স্যার। হ্যাঁ, রিব ডিস্ট্রাকশন, এটা একটা ম্যালিগন্যান্সি হতে পারে। মাসলিউশন হতে ম্যালিগন্যান্সি হতে পারে স্যার। ভেরি গুড। আর কোন কিছু? আর ওয়ালে মনে হচ্ছে একটা ক্যালসিফিকেশনের মতো লাগতেছে স্যার। হ্যাঁ, ওয়ালে ক্যালসিফিকেশন আছে। আর ভিতরে একটা ভিতরে হ্যাঁ, কি হাইড্রাটিক সিস্ট হতে পারে। হাইড্রাটিস সিস্ট, এটা আসলে হাইড্রাটিস সিস্টই। তার মানে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা যে কমনলি যেটা চিন্তা করি যে হাইড্রাটিস সিস্ট লিভারের ডিজিজ, অথবা সেকেন্ড কমনস্ট হলো লাং, তারপর ব্রেন। এখানে শুধু লাং প্যারেনকাইমাতেই হয় হাইড্রাটিস ডিজিজ তা না, কিন্তু তোমার বোনেও কিন্তু হাইড্রাটিস ডিজিজ হয়। বোন মানে আদার্স বোনে তো হয়ই। আমরা যদি ক্যালসিফিকেশন থাকলে কি ম্যালিগন্যান্সি ডিডি তে আনা যাবে? ক্যালসিফিকেশন থাকলে ম্যালিগন্যান্সি আনা যাবে না সেটা কিন্তু আনা যাবে, কিন্তু চান্স কম। তুমি যখন এই যে সলিটারি পালমোনারি নোডিউল পড়বা সেখানে দেখবা যে ক্যালসিফিকেশন ইন ম্যালিগন্যান্সি আনলাইকলি, কিন্তু সাম শর্ট অফ ক্যালসিফিকেশন মে বি প্রেজেন্ট ইন ম্যালিগন্যান্সি। তার মানে ক্যালসিফিকেশন থাকলে ম্যালিগন্যান্সি ইজ নট এক্সক্লুডেড, কিন্তু চান্স খুব কম, সম্ভাবনা কম। সেজন্য আমরা অনেক পরে বলবো। তাহলে এটা আসলে একটা হাইড্রেটিক ডিজিজের মানে রিব হাইড্রেটিক ডিজিজ, মানে রিবের মধ্যে হয়। এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আছে যে রিব ব্যথা হলে রিব রিসেকশন করে যখন হিস্টোপ্যাথোলজি করা হলো, এটা দেখা গেল যে হাইড্রেটিক সিস্ট। এবং সেম এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, প্রথমে হাইড্রেটিক ডিজিজ বলাটা কঠিন। আমি যদি বলি প্যারাসাইটিক লাং ডিজিজ রিলেটেড, তখন হাইড্রেটিক ডিজিজটা প্রথমে বলবা। কিন্তু যদি একদম মানে ব্লাইন্ড রাখা হয়, তাহলে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি আসবে? এটা ফেজ এ থেকে বলো। এরকম একটা তোমার প্লুরা বেসড অপাসিটি ইন চেস্ট এক্সরে,
এখানে একটু ক্যালসিফিকেশন আছে। অমিত তুমি বলো। স্যার দিস ওয়ান, এটা ইন রিয়েল লাইফ হাইড্রেটেড ডিজিজ, যেহেতু আজকে আমাদের টপিক প্যারাসাইটিক লাং ডিজিজ, কিন্তু জি স্যার। তো সব ক্ষেত্রে এটাকে হাইড্রেটেড ডিজিজ চিন্তা করবা না, তাই না? সবগুলির সাথে হাইড্রেটেড ডিজিজ তুমি চিন্তা করবা, এর সাথে তুমি আর কি কি চিন্তা করবা? ধরো তোমার কোনো ক্লু নেই, শুধু চেস্ট এক্সরেটাস। স্যার কনসলিডেশন। কনসোলেশন এটা যেহেতু তোমাকে এই যে প্লুরা বেসড এরকম অনেকটা এরকম ভাবে আসছে, তাই না? ওয়েস শেপটের মতো এরকম প্লুরা বেসড শ্যাডো হলে জি স্যার, পালমোনারি এমবোলিজমের ক্ষেত্রে স্যার হ্যাঁ হতে পারে, হাম হতে পারে, এনসিস্টেড প্লুরাল ইফিউশন হতে পারে, মেজোথেলিওমা হতে পারে, তাই না? প্লুরাল টিউমার হতে পারে, প্লুরা রিলেটেড। জি স্যার। আচ্ছা, জি স্যার। কয়েকদিন আগে 314-তে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল চেস্ট পেইন নিয়ে, এরকম চেস্ট এক্সরে ফাইন্ডিং। সেটা ডায়াগনোসিস আলটিমেটলি কি আসলো মনে আছে? ঠিক এরকম একটা চেস্ট এক্সরে ফাইন্ডিং। স্যার ওটা তো আমাদের চিন্তা ছিল মাল্টিপল মাইলোমা, পরে তো ওটা তো হ্যাঁ, পরে কি আসছে? মাল্টিপল মাইলোমা আমরা এটা প্রমাণ করতে পারিনি স্যার। না, সেটা মাল্টিপল মায়োলোমাই তোমার। প্লাজমা হ্যাঁ, ওটা হলো স্যার ইয়েতে ছিল, প্লাজমা সাইটোসিস ছিল স্যার, এতে প্লাজমা প্লাজমা সাইটোমার কথা সাইটোসিস ছিল, বলছিল। হ্যাঁ, পরে বোন মেরুতেও তোমার মানে প্লাজমা সেল পাওয়া গেছিল। আমাদের ডায়াগনোসিস ছিল, তোমার মেইন ডায়াগনোসিস ছিল প্লাজমা সাইটোমা। সুতরাং কোন পেশেন্টের যদি এরকম ফাইন্ডিং থাকে এবং তার যদি রিলেভেন্ট চেস্ট পেইন থাকে, নট অলওয়েজ যে এটা মেলিগনেন্সি হবে বা অন্য কিছু হবে। প্লাজমা সাইটোমাটাও কিন্তু, প্লাজমা সাইটোমার রেডিওলজিক্যাল ফিচার কিন্তু এরকম। তাহলে আজকে ওই সব ডিডির সাথে, হ্যাঁ, ইনসিস্টেড প্লুরাল ইফিউশন, মেজোথেলিওমা, তারপর পালমোনারি এম্বোলিজম, এর সাথে এবং প্লাজমা সাইটোমা। প্লাজমা সাইটোমা তো জাস্ট কয়েকদিন আগের কেস। প্লাজমা সাইটোমার পরে আমরা আজকে থেকে যোগ করব হাইড্রেটেড সিস্ট অফ রিব, তাই না? রেসপিরেটরিতে এসে যদি রিব হাইড্রেটেড সিস্ট মিস হয়ে যায়, তাহলে আর তো পেশেন্ট তো আর কোথায় ডায়াগনোসিস হবে? জি স্যার। ঠিক আছে, এটা আমরা তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অ্যাড করলাম। এখন আমরা আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, প্যারাসাইটিক লাং ডিজিজ নিয়ে আমাদের কে এখন একটু বেশি অ্যালার্ট থাকতে হবে, কারণ এখন আমরা ইমিউনোসাপ্রেসিভ বেশি ইউজ করতেছি, ফ্রিকুয়েন্ট ইউজ হচ্ছে। তারপর এইচআইভির ইমার্জেন্স, অর্গান ট্রান্সপ্লান্ট এখন বেশি হচ্ছে, তাই না? তারপর এখন ট্রাভেল বেশি হচ্ছে, ভ্রমণ বেশি হচ্ছে। এবং সেই ভ্রমণটা আমাদের জন্য সমস্যা না, যারা আমাদের এখান থেকে ভ্রমণ করে যায় তাদের জন্য সমস্যা। কারণ প্যারাসিটিক লাং ডিজিজ হলো তোমার ট্রপিক্যাল কান্ট্রিগুলিতে বেশি হয়, ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল, তাই না? ট্রপিক্যাল মানে কি সাইফুর? ক্রান্তীয় অঞ্চল না? ক্রান্তীয় অঞ্চল কোনটা বলো, এনিওয়ান? ভূগোল। কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি কত কত ডিগ্রি? বিষুবরেখা থেকে কত ডিগ্রি উত্তরে কর্কট ক্রান্তি, কত ডিগ্রি দক্ষিণে মকর ক্রান্তি? 22.5 কোণে। হ্যাঁ, 23.5 ডিগ্রি। 23.5 উত্তরে এবং দক্ষিণে। তো কর্কট ক্রান্তি, এই যে এইটা হলো যে ক্রান্তীয় অঞ্চল, কর্কট এবং মকরের মাঝখানে যে এরিয়াটা, বাংলাদেশ তো তার মধ্যেই পড়ছে। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গেছে? তোমাদের ভূগোল ক্লাস নেই এখন। কর্কট না মকর? হ্যাঁ, কর্কট ক্রান্তি। ওইদিকে এই যে মামুনদের বাড়ি যে যশোরের উপর দিয়ে, আর আমাদের বাড়ি হলো কুমিল্লা, কুমিল্লার উপর দিয়ে। আমরা যখন জিলা স্কুলে পড়তাম তখন দেখতাম যে আমরা বলতাম যে এই আমাদের উপর দিয়ে গেছে, একদম কুমিল্লা শহরের উপর দিয়ে কর্কট ক্রান্তি গেছে তোমার 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, ওদিকে যশোর। আচ্ছা, যাই হোক, আমরা অন্যদিকে চলে গেলাম। তাহলে আমাদের এখানে যদি কেউ ট্রাভেল করে, তাহলে সেটা তাদের জন্য সমস্যা হবে। তো এটা তো আসলে তাদেরই লেখা। তো এই যে ফ্রিকুয়েন্ট ট্রাভেল, তারপরে অর্গান ট্রান্সপ্লান্ট, তারপর ইমিউনোসাপ্রেসিভ ইউজ, ফ্রিকুয়েন্ট এইচআইভি, এই জন্য এই যে একটা ইমিউনোসাপ্রেশন, তার জন্য হয় কি যে প্যারাসাইটিক লাং ডিজিজগুলি এখন আমরা বেশি পাচ্ছি, বা ওরা মানে ইমার্জ করতেছে একটা ফ্যাক্টর হিসাবে। তাহলে আমরা আবারও বলি, কালকে তোমরা যারা আইটেম দিবা ফেসবি এবং এফসিপিএস থার্ড পার্ট, আমি কিন্তু প্রতিটা পয়েন্ট ধরবো,
আজকে যেগুলি ডিসকাস হচ্ছে। তো আমি মানে আমরা আর কি, স্যার, আমি, তারপর আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যারা সবাই মিলে যারা পরীক্ষা নিব। আচ্ছা, তো এখন আমরা আসি যে প্যারাসাইট কি কি আছে। প্যারাসাইটকে যদি আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করি, যেটা যে হেলমিন্থ এন্ড প্রোটোজোয়া বা প্রোটোজোয়া এন্ড হেলমিন্থ, তাই না? ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। প্রোটোজোয়ার মধ্যে তোমার এইগুলি আমাদের লাংস রিলেটেড, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। বিশেষ করে অ্যান্টামিবা হিস্টোলাইটিকার যখন এই যে লার্ভাল ফেজ, সেটাকে আমরা কি বলি? লার্ভাল ফেজটাকে, সরি, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, আমি তো অ্যাসকেরিসকে অ্যান্টামিবা বলতেছি। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা করতেছে তোমার এই যে অ্যাবসেস, তাই না? লিভার অ্যাবসেস করতেছে এবং একই সঙ্গে তোমার লাং অ্যাবসেসও করতেছে। এটা হলো তোমার ইউনিসেলুলার অ্যান্টামিবা, এমিবা। আর এইখান থেকে হেলমিন থেকে তোমার অ্যাসকেরিস আসবে আর কি, সেটা আমরা পরে যাচ্ছি। তো বিশেষ করে এই প্রোটোজোয়ার মধ্যে অ্যান্টামিবা হিস্টোলাইটিকাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার লিভার অ্যাবসেসের পরেই লাং অ্যাবসেস করে, মানে কমন কজ, মানে দুইটা অর্গান ইনভলভ করে, যেটা একটা এক নম্বর হলো লিভার, তারপর 2 নম্বরই তোমার লাং, এবং সেটা কি করে আমরা একটু পরে দেখতেছি। আর হেলমিন্থের ক্লাসিফিকেশন হলো তোমার সিস্টোড, নেমাটোড, ট্রামাটোড। এখন এটাকে আমরা সেই অনেক প্যারাসাইটোলজি ক্লাসের মতো, যে নেমাটোডের মধ্যে তোমার যে অ্যাসকেরিস লাম্ব্রিকয়েডস আছে, অ্যাঙ্কেলোস্টোমা ডিউডিনালি, তাই না? স্ট্রোঙ্গাইলোয়েডস, উচেরিয়া ব্যানক্রপ্টি। এখন এই অ্যাসকেরিস লাম্ব্রিকয়েডস কি করে লাঙে? এটা লার্ভাল ফেজটা কি করে? এনিওয়ান? লফলার সিনড্রোম। লফলার লফলার সিনড্রোম। হ্যাঁ, সিমিলারলি তোমার এই যে অ্যাঙ্কেলোস্টোমা ডিউডিনালি, যেটাকে আমরা এই যে হুকওয়ার্ম বলি, তাই না? তারও কিন্তু লার্ভাল ফেজকে আমরা লফলার সিনড্রোম বলতে পারি। তারপর উচেরিয়া ব্যানক্রপ্টি কি করে লাংসে, বা বুজিয়া মালয়, এটা ফাইলারিয়াসিস ছিল, লিম্ফেটিক ফাইলারিয়াসিস, এটা আউট অফ লাং। তো লাংসে কি করে, ফুসফুসে কি করে? স্যার ট্রপিক্যাল পালমোনারি সিনড্রোম। ইয়েস, মামুন ঠিক বলছে, যে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। তো ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া করে উচেরিয়া ব্যানক্রপ্টি লাংসে। সরাসরি ফাইলেরিয়া, লিম্ফেটিক কোনো সমস্যা কিন্তু করে না। লিম্ফেটিক ফাইলেরিয়াসিস সেটা হলো যে অ্যাডাল্ট অর্গান, হেলমিন দ্বারা হচ্ছে। আর স্ট্রোঙ্গাইলয়েড দ্বারা স্ট্রোঙ্গাইলয়েডিয়াসিস হচ্ছে, বিশেষ করে যখন ইমিউনোসাপ্রেশন হয়, তখন সে অন্য অন্য অর্গানের মতো লাংসকেও সে ইনভেড করে। অ্যাঙ্কেলোস্টোমা ডিউডিনালি, হুকওয়ার্ম বা অ্যাসকেরিস লাম্ব্রিকয়েডস, এটার যে লার্ভা, সে লার্ভার রিঅ্যাকশনের জন্য লফলার সিনড্রোম হচ্ছে, আমরা দেখব। এরা সবাই তো করতে পারে স্যার লফলার সিনড্রোম স্যার? হ্যাঁ, সবগুলি করতে পারে, সব, বিশেষ করে অ্যাসকেরিস এবং অ্যাঙ্কেলোস্টোমা ডিউডিনালি, স্ট্রোঙ্গাইলয়েডের লার্ভাও করতে পারে, কিন্তু ডাব্লিউবি না, উচেরিয়া ব্যানক্রপ্টি না। আচ্ছা, সিস্টোড, এখানে ইকোনোকক্কাস গ্রানুলোসিস, বানান ঠিক আছে কিনা? তো এটা কি করে, এটা কি ডিজিজ করে? হাইড্রেটিস সিস্ট একটা খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, আমরা তো অহরহই পাই, তাই না? একটা প্যারাসাইটিক লাং ডিজিজ এবং হাইড্রেটিস সিস্ট, এটা অনেক অনাদিকাল ধরে আছে এবং এটা থাকবে। আমাদের হাইড্রেটিস সিস্টের চেস্ট এক্সরে ফাইন্ডিং, হাইড্রেটিস সিস্টের ওই একটু আগে তো যেটা বললাম, যদিও সেটা এটিপিক্যাল, যে রিভ হাইড্রেটিস সিস্টের, সেটা লিভার হাইড্রেটিড হোক, লাং হাইড্রেটিড হোক বা ব্রেন হাইড্রেটিড হোক, সেটার ইমেজিং না জেনে তুমি অসপি ক্রস করে আসবা, সেটা ইম্পসিবল। ওটা তোমাকে শর্ট কি বলে, যে লং কেস থাকতে পারে, থিওরি জিজ্ঞেস করবে। অসপিতে তো, অসপির জন্য একটা এটা উর্বর ক্ষেত্র হাইড্রেটিড ডিজিজ বা হাইড্রেটিড সিস্ট। তাহলে নেমাটোড, সিস্টোড, ট্যামাটোডের মধ্যে আছে তোমার সিস্টোসোমা, হেমাটিবিয়াম, তারপরে জাপানিকাম, তাইডা মনসুনি, এইগুলি আছে। এবং সিস্টোসোমা লাংসের সমস্যা করে, লাং ফ্লু যেটাকে বলে, ওইটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা ওদিকে যাচ্ছি না। আচ্ছা, তো আমাদের কেন প্যারাসাইটিক লাং ডিজিজটা জানতে হবে? কারণ এটা হয় কি, যে অন্য চেস্ট ডিজিজের সাথে মিমিক করে। এই যে প্রথম যে সিটি স্ক্যানটা তোমাকে দেখালাম, দেখো যে সেটা প্লাজমা সাইটোমার সাথে তোমার মিমিক করলো, তাই না? দ্যাট সাইমুলেটেড প্লাজমা সাইটোমা অর আদার ডিজিজ বা মেলিগনেন্সি। তারপর সেটা ক্লিনিক্যালি হতে পারে, রেডিওলজিক্যালি হতে পারে।
যেমন ওই যে প্রথম যে সিটি স্ক্যানটা দেখলা সেখানে দেখো যে একটা কনস্ট্যান্ট চেস্ট পেইন নিয়ে আসছে। তো কনস্ট্যান্ট চেস্ট পেইন তোমার কাছে ক্লিনিক্যালি মনে হবে ম্যালিগন্যান্সি। তুমি যখন সিটি স্ক্যান করলা তখন দেখলা যে আরে রিব খেয়ে ফেলছে, সো দিস ইজ ম্যালিগন্যান্সি। তোমার মাথায় যদি না থাকে যে হাইড্রেটিড ডিজিজ রিব ইনভলভমেন্ট করতে পারে বা রিব হাইড্রেটিড বলে আলাদা একটা টার্ম আছে, তাহলে সেটা কিন্তু ওই ম্যালিগন্যান্সি লাইনেই চলে যাবে। আলটিমেটলি অপারেশন করে অথবা অপারেশন হয়তো করবা না, যে এত দূর চলে গেছে স্টেজিং এ করে দেখলা যে না এটা করা যাবে না, সো একটা হাইড্রেটিড ডিজিজ যে পেশেন্ট সাফার করতে থাকবে। সেজন্য আমরা ইট মিমিক্স উইথ আদার চেস্ট ডিজিজ। মনে করো লফলার সিনড্রোম, সেটা চেস্ট এক্সেতে অপাসিটি চলে আসছে, হুইজ কাশি হচ্ছে, মনে হবে যেন তোমার নিউমোনিয়া, আসলে সেটা নিউমোনিয়া না। তাহলে ক্লিনিক্যালি এবং রেডিওলজিক্যালি এই প্যারাসাইটিক লাং ডিজিজগুলি মানে সিমিলার প্রেজেন্টেশন দিতে পারে, সেই জন্য আমাদেরকে এটা জানতে হবে। আর তুমি অনেক সময় যে টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ম্যালিগন্যান্সি, এজমা, এই কন্ডিশনগুলি নিয়ে যখন তোমার কাছে আসবে, তুমি একই সঙ্গে প্যারাসাইটিক লাং ডিজিজটাও ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করবা। তো যে একটা পেশেন্টের হুইজ হচ্ছে, হ্যাঁ, সেটা মে নট বি এজমা, এটা এমন হতে পারে ওটা লার্ভাল পেসেস, লাংসের রিঅ্যাকশন, এটা হতে পারে ট্রপিক্যাল পালমারি ইউসিনোফিলিয়া, তাই না? সো একটা অ্যাজমা আসলেই একটা পেশেন্টের রংকাই পেলি দিস ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা, তোমার মাথায় আর কিছু থাকবে না, সেটা যাতে কখনো না হয়, যে অল দ্যাট হুইজ আর নট অ্যাজমা। এটাই, সেটা প্যারাসাইট হতে পারে, সেটা ইভেন ফাংশনালও হতে পারে, ইভেন হার্ট ফেলিউরও হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, আমরা ওইদিকে যাচ্ছি না। তাদের আমাদের আজকের মানে স্বনির্বন্ধ অনুরোধ হলো যে সব ডিডিগুলির সাথে প্যারাসাইটটাকেও সাথে রাখ। তাহলে আর্লি ডায়াগনোসিস হলে কি হবে? এটা কিউরেবল রেমেডি। ওই দেখো ওই হাইড্রেটিড ডিজিজ একদম রিব খেয়ে টেয়ে সবকিছু শেষ করে ফেলছে, তুমি যদি আর্লি চিন্তা করতে পারো, আর্লি ডায়াগনোসিস করতে পারো, তাহলে অনলি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টই সেটা ভালো হয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, তাহলে পেশেন্টের এই যে প্যারাসাইটিক লাং ডিজিজ, বিশেষ করে তার রেডিওলজিক্যাল প্রেজেন্টেশনটা কেমন হয়? হোয়াটস দ্য স্পেকট্রাম? হলো যে সে কিছু তোমার ফোকাল ইস্যু নিয়ে আসতে পারে, আবার ডিফিউজ লাং ডিজিজ নিয়ে আসতে পারে। তার মানে আমরা এখন সেই প্রোটোজোয়া এবং হেলমিন্থ ওইভাবে ওই সিকোয়েন্সে যাব না, আমরা রেডিওলজিক্যাল সিকোয়েন্সে যাব, এবং তোমাদের ধরতে হবে যে কোনটা কোন জায়গায় আছে, কোনটা হেলমিন্থের মধ্যে পড়তেছে, কোনটা হেলমিন্থের আন্ডারে নেমাটোড না সিস্টোড না ট্রেমাটোডের মধ্যে পড়তেছে, এটা ইনস্ট্যান্ট তোমাদের মাথায় ক্যাচ করতে হবে, মানে ক্লাসিফিকেশনটা এত মেটিকুলাসলি তোমাদের যাতে মুখস্থ থাকে। আর তুমি যদি এটা তো রেডিওলজিক্যাল, ক্লিনিক্যালি যদি বলো যে এটা আসলে 4টা প্যাটার্নে আসে, যে একদম প্রাইমারি লাং ইনভলভমেন্ট, যে হাইড্রেটেড সিস্ট হয়ে গেল, তাই না, বা সিস্টিসোমিয়াসিস, ওইখানে পালমারি হাইপারটেনশন করে, কিভাবে করে আমরা দেখব। আবার এমন হতে পারে যে একটা ট্রানজিয়েন্ট লাইফ সাইকেল, যেটা তোমরা সবাই জানো এবং বলেছ, যে লফলার সিনড্রোম, ওইটা আসলে ওই গার্ড থেকে লাং হয়ে যে হেলমিন্থের যে লার্ভাটা পাস করতেছে, ওই সময় একটা ট্রানজিয়েন্ট রিয়েকশন হয়, রিয়েকশনের জন্য তার টাফ হচ্ছে, ফিভার হচ্ছে, হুইজ মানে রংকাই পাচ্ছ, আবার চেস্ট এক্সেতে অপাসিটি আসছে, আবার অপাসিটিটা কিছুদিন পর চলে যাচ্ছে। তাহলে একটা তার প্যারাসাইটের লাইফ সাইকেলের একটা অংশ হিসাবে সে লাংসে কিছু ক্লিনিক্যাল ফিচার, রেডিওলজিক্যাল ফিচার নিয়ে আসতেছে। আর কিছু আছে যেটা নাকি অন্য অর্গানেও হয়, আবার লিভারেও হয়, লিভারটা লিভার বলতেছি, অন্য অর্গানেও হয়, আবার লাংসেও হয়। লাংসটা অন্য অর্গানের চেয়ে একটু লেস কমনলি হয়। এটার একটা এক্সাম্পল হলো তোমার এমিবিক লিভার অ্যাবসেস, ওইসব হাইড্রেটিডও তার মধ্যে পড়ে। লিভার হলো যে এমিবিক অ্যাবসেস সবচেয়ে বেশি হয় লিভারে, সেকেন্ড লাংয়ে। হাইড্রেটিড সিস্ট সবচেয়ে বেশি হয় লিভারে, সেকেন্ড তোমার লাংসে। তাহলে ওইভাবে তোমার প্রেজেন্ট করতে পারে যে 2-3টা অর্গানের মধ্যে এটা হয়তো 1 নাম্বার না 2 নাম্বার, এইভাবে সে আসে। আরেকটা হলো যে পার্ট অফ সিস্টেমিক স্প্রেড, মানে পেশেন্টের এত বেশি ইমিউনো কম্প্রেশন, এত পেশেন্ট ইমিউনো সাপ্রেসড যে তার সারা শরীরে লাইক সেপ্টিসেমিয়া, তাই না, ব্যাকটেরিয়া যেভাবে স্প্রেড করে যায়, হতে পারে না এইচআইভি মনে করো, বা সে ক্রনিক স্টোরের উপর আছে, তার ইমিউনিটি বলে কিছু নাই, তার বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে, তাকে ইমিউনোসাপ্রেশন দেওয়া হচ্ছে, লিউকেমিয়ার পেশেন্ট। তো তাদের বেলায় কিন্তু হয়তো পারে কি যে হেলমিন ওই
ইন্টেস্টাইনের এক কোনায় চুপচাপ বসেছিল, সে ওই অবস্থায় ইমিউনো সাপ্রেস অবস্থা পেয়ে সে কি করলো, হোল বডিতে স্প্রেড করে ফেললো। তো পার্ট অফ দ্যাট হোল বডি লাংসও একটা, তাই না, এবং সেটা একটা ভাইটাল অর্গান। সেখানে তার রেসপিরেটরি ফেলিউর করবে, রেসপিরেটরি ফেলিউরিতে হাইপোক্সিয়া, তাই না, এন্ড থ্রু দ্যাট রেসপিরেটরি ফেলিউর পেশেন্টকে তোমার কিল করতে পারে। সেটা বোনে স্প্রেড করলে হয়তো সে মারা যাচ্ছে না, ইন্টেস্টাইনে স্প্রেড করলে ইনস্ট্যান্ট তার ফেলিউর এসে আর কিছু হচ্ছে না। সেই জন্য এই যে রেসপিরেটরি ইনভলভমেন্ট, রেসপিরেটরি ডিসেমিনেশন অফ দ্যাট জাস্ট নিরীহ একটা হেলমিন্থ তার উপযুক্ত পরিবেশ পেয়ে, তাই না, ইমিউনোসাপ্রেস স্টেট পেয়ে সেইভাবে সে প্রেজেন্ট করতে পারে। তাহলে ক্লিনিক্যাল প্যাটার্ন হলো এক লাং প্রাইমারি ইনভলভমেন্ট, ট্রানজিয়েন্ট লাইফ সাইকেলের একটা অংশ, অন্য অর্গানের সাথে ভাগাভাগি করে ইনভলভমেন্ট, আরেকটা হলো যে পার্ট অফ সিস্টেমিক স্প্রেড। আরেকটা জিনিস যে প্যারাসাইটিক লাং ডিজিজ মানেই ইউসিনোফিলিয়া হবে তা না। মোস্ট অফ দ্য কেসে কিন্তু তোমার ইউসিনোফিল কাউন্ট বাড়ে প্যারাসাইটে, এবং আমরা যখন ইউসিনোফিল কাউন্ট বেশি পাই বা আইজি বেশি পাই, তখনই আমরা একটা ডিক্লারেশন দিয়ে দিই, এই আইজি বেশি, আপনার তো অ্যালার্জি আছে, তাই না। কিন্তু তার আগে তোমাকে চিন্তা করতে হবে যে পেটে কৃমি আছে কিনা। পেটে কৃমি থাকলে কিন্তু এটা এমনি বাড়তে পারে। কিন্তু বিশেষ করে প্রোটোজোয়া, যেটা ধরো যে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা প্রোটোজোয়া তো প্যারাসাইট, সেক্ষেত্রে তোমার ইউসিনোফিল কাউন্ট সাধারণত বাড়ে না, কিন্তু হেলমিনগুলি ইউসিনোফিল কাউন্ট বাড়ায়, সাধারণত বেশি থাকবে হেলমিনতে। কিন্তু এটা কোনো ক্লিয়ার কাট না যে ইউসিনোফিল নর্মাল মানে তার প্যারাসাইট নেই, সেরকম ক্লিয়ার কাট না। যেমন যে একটু আগে আমরা যেটা আলোচনা করলাম যে ক্যালসিফিকেশন যদি থাকে আমরা মেলিগনেন্সি লেস লাইকলি চিন্তা করবো বা সবার শেষে বলবো, কিন্তু সার্টেন ফর্ম অফ ক্যালসিফিকেশন মেলিগনেন্সিতে থাকতে পারে। শতভাগ মানে সিউরিটি দিয়ে তুমি কোনো কিছুতে আগাতে পারবা না। তো এখন আমরা তাহলে দেখো যে এই প্যারাসাইটিক লাং ডিজিজগুলি সে একটা ফোকাল লিশন নিয়ে আসতে পারে, যেমন সিস্ট, হাইড্রেটেড সিস্ট, সিস্টিক ফিচার নিয়ে আসলো, সে কয়েন লিশন নিয়ে আসতে পারে, তাই না, সলিটারি পালমোনারি নোডুলের মতো। সে নিউমোনিয়া লাইক ফিচার কনসলিডেশন নিয়ে আসতে পারে, সে প্লুরাল ইফিউশন নিয়ে আসতে পারে। হ্যাঁ, তাহলে আরেকটা হলো যে ডিফিউজ লাং ডিজিজের প্যাটার্ন নিয়ে আসতে পারে এক্সরে বা সিটি স্ক্যানে, যেটা ট্রানজিয়েন্ট পালমোনারি ইনফিল্ট্রেট, আরেকটা অ্যালভিউলার অপাসিটি, ইন্টারস্টিশিয়াল চেঞ্জ, আইএলডি লাইক ফিচার নিয়ে তোমার আসতে পারে। তাহলে আমরা যদি একটু শর্ট এক্সাম্পল দেখি যে ট্রানজিয়েন্ট পালমোনারি ইনফিল্ট্রেট, তোমরা যেটা বললা যে সবগুলো লার্ভা পেসেজ যখন হবে থ্রো রেসপিরেটরি, তখন তোমার পেশেন্টের একটা ট্রানজিয়েন্ট কাপ, শর্টনেস অফ ব্রেথ, হুইজ এসব হবে। এরা করে তোমার এসকেরিসিস, হুকওয়ার্ম, টক্সোকেরিয়াসিস, এই অর্গানিজমগুলি করে। হুকওয়ার্ম মানে অ্যাঙ্কেল এডি, যেটা অ্যাঙ্কেলোস্টোডিনালি। আর ইন্টারস্টিশিয়াল চেঞ্জ করে যেটা, সেটা হলো তোমার টপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া, আমরা দেখব সিস্টোসোমিয়াসিস, স্ট্রঙ্গাইলোডিয়াসিস। আচ্ছা, তোমাদের একটা প্রবলেম দেই, ইন দ্য মিন টাইম তোমরা এটা বুঝে ফেলছো যে পেশেন্টের for 10 days fever, cough, shortness of breath and wheeze, eosinophil count 25%, এবং ওর মানে ফ্লিটিং পালমোনারি ইনফিল্ট্রেট আছে। প্রথমে এক্সরে করছো, দেখলা যে এখানে অপাসিটি, পরের এক্সরে দেখা গেল যে এখানে ক্লিয়ার, ওই অপাসিটি আবার লেফট লোয়ার লোবে আছে। তাহলে তোমার চিন্তাটা কি হবে? ইউসিনোফিল কাউন্ট বেশি আছে, এই ব্যাকগ্রাউন্ডে কি হবে ডায়াগনোসিস? লফলার সিনড্রোম। লফলার সিনড্রোম, ইয়েস। তাহলে উইদাউট ইন্টারভেনশন পেশেন্ট আসলে রিকভার করে যাবে। এই পেশেন্টকে সিটি স্ক্যান এটা সেটা করে, তাই না, তার ফিভার, হুইজ, অল্প সময় একটা অপাসিটি থাকলো, তুমি প্রয়োজনে একটু রিপিট এক্সরে করে দেখো যে এটা নড়াচড়া করে কিনা। হ্যাঁ, তাকে একদম পুরাই ইনভেসিভ প্রসিডিউর, ব্রঙ্কোস্কোপি, সিটি গাইডেড এফএনসি, ওইগুলিতে এত দ্রুত যাওয়ার দরকার নাই। এবং 1956-এ এই যে লফলার উনি এটা ডেসক্রাইব করেছেন যে ট্রানজিয়েন্ট লাং ইনফিল্ট্রেশন উইথ ব্লাড ইউসিনোফিলিয়া। তো অলরেডি তোমরা জানো
যে লার্ভাল মাইগ্রেশনের জন্য অ্যালার্জিক রেসপন্সের জন্য সেখানে অপাসিটি হয় এবং ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে এবং মাইগ্রেটরি অপাসিটি হয়। এখন তোমাকে যদি রিলেভেন্ট কোনো কোশ্চেন করে যে হোয়াট আর দ্য আদার কজেস অফ মাইগ্রেটরি অপাসিটি ইন চেস্ট এক্সরে, হ্যাঁ নড়াচড়া করতেছে, এখানেও আছে সেখানেও আছে, বলো তো কি? মাইগ্রেটিং অপাসিটি ইন চেস্ট এক্সরে কি? যে কোনো একজন বলো, এটা তোমরা পারো। স্যার যে ইয়ে আছে স্যার এই যে অ্যাসপারজিলাস লাং ডিজিজ স্যার। হ্যাঁ, অ্যাসপারজিলোমা, অ্যাসপারগিলাস লাং ডিজিজ কোনটা? অ্যাসপারজিলোমাটা সিম্পল অ্যাসপারজিলোমা, ইন্টারক্যাভিটারি অ্যাসপারজিলোমা। ক্যাভিটারি অ্যাসপারগিলোমা তো এক জায়গায় থাকবে, নড়াচড়া করবে না, সে বলটা নড়াচড়া করবে, কিন্তু লাং অপাসিটি এখান থেকে ওখানে চলে যাবে। কোন অ্যাসপারগিলাস লাং ডিজিজ? অ্যালার্জিক ব্রঙ্কোপালমন অ্যাসপারজিলোসিস। ইয়েস, অ্যালার্জিক ব্রঙ্কোপালমন অ্যাসপারগিলোসিস, অনল ঠিক বলছো। এবিপিএ, তোমাকে ওটা এবিপিএ, ওই অ্যাসপারগিলাস বলে থেমে থাকলে হবে না তো। অ্যাসপারগিলাস তো কত রকমের প্রবলেম করতেছে, 4-5 রকমের। অ্যালার্জিক ব্রঙ্কোপালমন অ্যাসপারগিলোসিসে তোমার অপাসিটি মাইগ্রেট করতে পারে, আজকে এখানে, কালকে এখানে, পরশু এখানে। এই জন্য বারবার দেখা গেল যে টিবির ওষুধ পাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, আবার আসতেছে, মানে ভুলে টিবির ওষুধ পাচ্ছে আর কি, সেটি। আর কি এবিপিএ? আর কিছু? একটা কি ক্রিপ্টোজেনিক অর্গানিক নিউমোনিয়া। ক্রিপ্টোজেনিক অর্গানিক নিউমোনিয়া, হ্যাঁ এটা তোমার মাইগ্রেট করে, যেটা আইএলডির একটা অংশ, ক্রিপ্টোজেনিক অর্গানিক নিউমোনিয়া। আর কিছু? কেন ভাস্কুলাইটিসও হয় না? অয়েগনাস গ্রানুলোমাটোসিস, অয়েগনাস গ্রানুলোমাটোসিস কিন্তু তোমার মাইগ্রেট করে, ঠিক আছে? তাহলে এই কন্ডিশনগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। তাহলে ওই কন্ডিশনের সাথে লফলার সিনড্রোমটা একটু মনে রাখো, যে মাইগ্রেটিং অপাসিটি ইন চেস্ট এক্সরে। আজ এখানে টপিক্যাল পালমোনারি এসিনোফিলিয়া কি মাইগ্রেট করে স্যার, নাকি এক জায়গায় থাকে? টপিক্যাল পালমোনারি এসিনোফিলিয়া আমরা মাইগ্রেটিং শ্যাডো দেখে ডায়াগনোসিস করি না, ওটা মাইগ্রেশনের মধ্যে পড়বে না এক্সাম্পলে। আর রিজলভ স্পন্টেনিয়াসলি, নিজে নিজে ঠিক হয়ে যাবে। সুতরাং আমরা কোনো হিরোইক কোনো মেজারমেন্টে মানে ম্যানেজমেন্টে যাব না। আচ্ছা, এটা ডাবল হয়ে গেছে। তো এটা ডায়াগনোসিসে তোমার ইউসিনোফিল এবং লার্ভা পাবা স্পুটামে, তবে অ্যাসকেরিয়াসিসের এক পেতে কিন্তু কয়েক মাস সময় লাগে। সুতরাং তুমি ওই স্টুলে অ্যাসকেরিয়াসিসের এক দেখে তারপরে ডায়াগনোসিস করবা, সেটা হবে না। আলটিমেটলি তোমার ক্লিনিক্যাল জাজমেন্টই তোমাকে ডায়াগনোসিস করে দিবে যে সেলফ লিমিটিং ইনফিল্ট্রেশন ইন চেস্ট এক্সরে, আর যদি ইউসিনোফিল বেশি থাকবে ব্লাডে, স্পুটামেও তুমি ইউসিনোফিল পেতে পারো, বা ভাগ্য ভালো হলে লার্ভাও পেয়ে যেতে পারো। আলবেন্ডাজোল অল্টারনেটিভ এগুলি তোমরা জানো, এন্টিহেলমিন আমরা দিব। আচ্ছা, এবার আসছি আমরা অ্যালভিউলার বা ইন্টারস্টিশিয়াল ইনফিল্ট্রেট নিয়ে। এটা তোমার যে সিস্টোসোমিয়াসিস, এটা যদিও তোমাদের ওই সিলেবাসে দেইনি, কিন্তু মনে রাখ, এখন থেকে অ্যাড হয়ে গেল। এটা যতটুকু আমরা ডিসকাস করি এতটুকু একটু মনে রেখো কালকের জন্য। যে কাটামায়া ফিভার হয়, সিস্টোসোমিয়াসিস একিউটে। তার হয় কি হুইজ, প্যারাসাইট মানে কিন্তু ইউসিনোফিল, প্যারাসাইট মানে হুইজ, এটা একটা কমন। আর হুইজ মানে রঙ্কাই, অডিবল রঙ্কাইটাই হুইজ। তো তার ফিভার, রঙ্কাই, তারপর তার আর্টিকেরিয়া, তাই না? আর্টিকেরিয়া তো প্যারাসাইট রিলেটেড, ওষুধ নিয়ে তোমার প্রেজেন্ট করে কাটামায়া ফিভার। তাকে হাজারো অ্যান্টিবায়োটিক দিলেও তো লাভ হবে না, তোমাকে চিন্তা করতে হবে যে এটা যে সিস্টোসোমিয়াসিস, ইউসিনোফিল কাউন্ট হাই দেখলে, অ্যাসোসিয়েটেড আর্টিকেরিয়া থাকলে, তাতে রিলেভেন্ট লাং প্যাথোলজি যদি থাকে। আর সিস্টোসোমিয়াসিস তোমার ক্রনিক কেসে পালমারি হাইপারটেনশন করে, পালমারি হাইপারটেনশনের একটা ইম্পর্টেন্ট কজ সিস্টোসোমিয়াসিস। তাহলে একিউটে করে এই ফিভার, কাটামায়া ফিভার না, কাব্বিক নামটা খুব সুন্দর, ক্রনিকে পালমারি হাইপারটেনশন। তাহলে সিস্টোসোমিয়াসিস দেখো যে ও এরকম যে নোডুলার প্যাটার্ন নিয়ে আসতে পারে চেস্ট এক্সরেতে, এবং তার কিন্তু ওই সিটি স্ক্যানে বিশেষ ফাইন্ডিং পাওয়া যায় অ্যাপ্রোপ্রিয়েট ব্যাকগ্রাউন্ডে, হ্যালোসাইন পাওয়া যায়। হ্যালোসাইন সিস্টোসোমিয়াসিসে কিন্তু ওই অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডে হ্যালোসাইন তো মেইনলি তোমার ইনভেসিভ পালমারি অ্যাসপারগিলোসিসে, তাই না? হ্যালোসাইন হলো এই যে জিজারিন আমাদেরকে যে প্রতিদিন শোনায়, যে হ্যালোসাইন হলো যে মাঝখানে ডেন্স কনসলিডেশন আর চারপাশে গ্রাউন্ড গ্লাস, তাই না? মাঝখানে কনসলিডেশন, চারপাশে হালকা কনসলিডেশন, হালকা কনসলিডেশনটা তো আমরা গ্রাউন্ড গ্লাস বলি। আর এটা যদি উল্টা হয়
যে মাঝখানে গ্রাউন্ড গ্লাস আর চারপাশে ডেন্স কনসলিডেশন, সেটাকে আমরা বলি তোমার রিভার্স হ্যালোসাইন। আরেকটা হলো যে গ্রাউন্ড গ্লাস নডিউল পাওয়া যায়। এই সময় যদি এরকম নিয়ে আসে, আমরা তো কোভিড চিন্তা করব, হ্যাঁ, চিন্তা না করে উপায় নেই। এরকম গ্রাউন্ড গ্লাস নডিউল, বাইল্যাটারাল, পেরিফেরাল, এটা অবশ্য আপার পার্টে ট্রাকিয়া, কোভিড সব সাধারণত লোয়ার এবং মিডলে হয়, কিন্তু আপারে হবে না, হতেই পারবে না এমন কোনো কথা নেই, সবকিছুই পসিবল। সো তুমি যদি এরকম হয় তার ইউসোফিল কাউন্ট বেশি, তার আর্টিকেরিয়া আছে বা অ্যাপ্রোপ্রিয়েট জিওগ্রাফিক লেভেলে, অথবা যদি তার হেমাচুরিয়া থাকে, তাই না, সিস্টোসোমা কিন্তু ইউরিনের সাথে, ইউরিনারি ব্লাডারের সাথে একটু রিলেশন বেশি, তোমরা একটু দেখে নিও। তাহলে ইন দ্যাট কেস এরকম সিটি ফাইন্ডিং পেলে আমরা চিন্তা করবো যে এটা সিস্টোসোমিয়াসিস কিনা। তার রেসপিরেটরি ফাইন্ডিং থাকবে, কাপ থাকবে, হিমোপ্টাইসিস থাকবে, হ্যাঁ, রেসপিরেটরি ফেলিউর পর্যন্ত থাকতে পারে। তাহলে এটাই যে ইউসোনিফিলিয়াটা তোমাকে একটু গাইড করবে যে এটা প্যারাসাইট রিলেটেড কিনা। আর যে সিস্টোসোমা এক পাওয়া যায় ইউরিনের মধ্যে, ইউ ডু ইউরিন টেস্ট, বলের মধ্যে পাওয়া যায়। তাহলে বল আগে ব্রঙ্কোঅ্যালভুলার লেভেজ, যেটা ব্রঙ্কোস্কোপি করে আমরা নেই, ব্রঙ্কোঅ্যালভুলার লেভেজ, then you can get cystosoma X in sputum, in urine, in stool, তাই না, এগুলি আগে বলে তারপরে ইনভেসিভে যাও, ব্রঙ্কোঅ্যালভুলার লেভেজ, তারপর রেকটাল বায়োপসি। তো মেইন হলো তুমি তার ডিম খুঁজবা, এক খুঁজবা সিস্টোসোমা। আর এই সিস্টোসোমার এক কি করে, ওটা এগুলি থাকে কিন্তু ভেইনে, ভেসেলের মধ্যে এটার আসা যাওয়া সিস্টোসোমাটা। এটা সে কি করে, ভেসেলের মধ্যে গ্রানুলোমা ফর্ম করে আর্টেরিওল গুলিকে অবলিটারেট করে দেয়, অবলিটারেট করে পালমোনারি হাইপারটেনশন করে। পালমোনারি হাইপারটেনশনের তারপরে আলটিমেটলি হয় কি, কর পালমোনারি রাইট হার্ট ফেলিউর হয়ে যাচ্ছে বা রাইট হার্ট ডাইলেটেশন হয়ে যাচ্ছে। তো ইন দিস ওয়ে সিস্টোসোমিয়াসিস তোমার কি করে, সিস্টোসোমা হেমাটোবিয়াম বা আদার যেগুলি আছে স্পিসিস, দে কজ পালমোনারি হাইপারটেনশন। জাস্ট ভেসেলের মধ্যে বসে থেকে গ্রানুলোমা করে ভেসেল অবলিটারেশন। ট্রিটমেন্ট হলো তাকে প্রাজিকুইন্টাল দিতে হবে 40 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 2 ডিভাইডেড ডোজ, 3 দিন দিলেই হয়। এটা হলো কাটামায়া ফিভারের ট্রিটমেন্ট আসলে, বা সিস্টোসোমিয়া ইনফেকশনের ফিভার। আর ক্রনিক ফর্মে যখন চলে যাবে, যে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে ফেলছে, তখন তোমার আসলে এই চিকিৎসা দিয়ে খুব একটা লাভ নেই, বাট ইউ উইল গিভ, তুমি দিবা লং টার্মে হলো। কিন্তু কাটামায়া ফিভার নিয়ে আসলে প্রাজিকুইন্টাল ইফেক্টিভ, জাস্ট 3 দিনই তোমার এনা। আদারওয়াইজ ওই মেরোপেনাম আর ভ্যানকোমাইসিন আর হাজারো অ্যান্টিবায়োটিক দিলেও লাভ হবে না ওই ফিভারে। তাহলে ওইখানে তোমার আর্টিকেরিয়া, ইচিং, ফিভারের সাথে হুইজ, ইউসোনিফিলিয়া, ওইগুলি তোমার প্যারাসাইটের লাইনে তোমাকে ডিকটেট করবে। এবং ইউ ডু ইমেজিং এ যদি তোমাকে এরকম ফাইন্ডিং পাও, ইমেজিং এর আগেও তুমি এক টেস্ট করবা। সব পেশেন্ট তো করবো না, আলটিমেটলি আমাকে চেস্ট এক্সরে বা সিটি থেকে একটু ক্লু নিতে হবে যে ইউরিন, স্টুল, স্পুটামে আমরা সিস্টোসোমা একটা করবো কিনা। আর তারও আগে পরীক্ষা পাশের জন্য পড়তে হবে। আচ্ছা, এবার একটা এটা ফেজ বি অ্যান্সার দেওয়ার দরকার নেই, এটা তোমরা জানো। ফেজ এ থেকে বলবা যে এটাও অ্যানাদার তোমার প্যারাসাইটিক লাং ডিজিজ। আচ্ছা, এই যে সিস্টোসোমা এতক্ষণ যে বললাম, এটা কিসের মধ্যে ছিল? সিস্টোসোমাটা কোন হেলমিন্থের আন্ডারে ছিল বা কোন প্রোটোজোয়ার আন্ডারে ছিল? ট্রেমাটোড স্যার, হ্যাঁ, ট্রেমাটোড। ট্রেমাটোড। তাহলে আমি একই কথা বারবার রিপিট করি যে প্যারাসাইট হলো হেলমিন্থ এন্ড প্রোটোজোয়া। প্রোটোজোয়ার মধ্যে নেমাটোড, সিস্টোড, ট্রেমাটোড। আমরা এই সিস্টোসোমাটা পড়লাম ট্রেমাটোডের অংশ হিসাবে। আচ্ছা, এখন আরেকটা প্যারাসাইটে আমরা চলে যাচ্ছি, যে এখানে একটা ক্লিনিক্যাল প্রবলেম, যে রহমান সাহেবের মানে 3 বছর ধরে স্টেরয়েড খেতে হচ্ছে, এবং উনি ইদানিং অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ফিভার, ওয়েট লস, কাফ, হুইজ, শর্টনেস অফ ব্রেথ, কনফিউশন, নেক রিজিডিটি, এগুলি ডেভেলপ করেছেন। তো এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে? সব পেশেন্ট যে প্যারাসাইটিক লাং ডিজিজ নিয়ে তোমার কাছে আসবে তা তো না। হ্যাঁ, প্যারাসাইটিক বরং আমরা একটু পরেই চিন্তা করব। তারও আগে কি চিন্তা করব? এই আশরাফুল সুমন বলো। সুমন, স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলো এই প্রবলেমগুলির। ডায়রিয়া, ফিভার আছে, অ্যাবডোমিনাল, দেখো এর সাথে তার জিআইটি ইনভলভমেন্ট আছে।
তাই না? গেট ডায়রিয়া, ইনভলভমেন্ট আছে, লাং ইনভলভমেন্ট আছে, সাথে ফিভার, ওয়েট কনফিউশন, নেক লস, তার রিজিডিটি। একটা সিস্টেমিক ইনভলভমেন্ট আছে, তাই না? কনস্টিটিউশনাল ইনভলভমেন্ট আছে, তার কাফ, হুইজ, শর্টনেস অফ ব্রেথ, তার রেসপিরেটরি ইনভলভমেন্ট আছে, কনফিউশন, নেক রিজিডিটি, তার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে, সিএনএস ইনভলভমেন্ট আছে। তাহলে এরকম সার্চ কিনা স্যার, সিস্টেমিক হ্যাঁ, ইনভলভমেন্ট। সিস্টেমিক ইনফ্লামেটরি স্যার রেসপন্স সিনড্রোম। তার আগে তুমি দেখো যে একটা, কেন তুমি যদি এটাকে টিউবারকুলোসিস চিন্তা করো, হয় না? টিউবারকুলোসিস বা এডিশনসে তুমি এরকম মাল্টিপল অর্গান যদি ইনভলভ হয়, আমরা একটা তোমাদের বলেছিলাম যে কয়েকটা জিনিস চিন্তা করবা। একটা হলো যে যে তোমার ইনফেকশন, সেপ্টিসেমিয়া, অথবা সেটা সেপ্টিসেমিয়া দিয়ে হইতে পারে যে মাল্টিপল অর্গান তুমি মিলাইতে পারতেছো না, যে এত কিছু ইনভলভমেন্ট। আরেকটা হতে পারে যে তোমার টিউবারকুলোসিস, তাই না? সব অর্গান ইনভলভ করতে পারে। কনফিউশন আছে বা নেক রিজিডিটি আছে স্যার, তার মানে ব্রেইনও তার মানে তার সিএনএস ইনভলভমেন্ট, টিউবারকুলার স্যার মেনিনজাইটিস হতে পারে না? তারপরে সেপ্টিসেমিয়া হয়ে মেনিনজাইটিস হয়ে হতে পারে না? পারে। তাহলে তুমি যদি চিন্তা করো যে এটা সেপ্টিসেমিয়া কিনা, একটা এক্সপ্লেইন করতে পারো, ব্যাকটেরিয়া ইনফেকশন, এটা তোমার টিউবারকুলোসিস কিনা তাও তুমি ব্যাখ্যা করতে পারো, এতগুলো অর্গান ইনভলভমেন্ট। এটা ভাস্কুলাইটিস কিনা, ভাস্কুলাইটিস দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারো, তাই না? তারপরে আর কি, তুমি মেলিগনেন্সি এবং ভাস্কুলাইটিস মানে স্টেরয়েড নিলে ভাস্কুলাইটিসটা কি হ্যাঁ, কোনটা? স্যার ভাস্কুলাইটিসটা স্টেরয়েড যদি ইনটেক করে তাহলে ভাস্কুলাইটিস ডিজিজটা আসবে স্যার। এমন হতে পারে উনি ভাস্কুলাইটিসের জন্যই স্টেরয়েড খাচ্ছেন, ভাস্কুলাইটিসের জন্য স্টেরয়েড খেলে যে এটা কন্ট্রোলে থাকতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তুমি পানি ঢাললেই যে আগুন নিভবে, আগুন কি তোমাকে কথা দিছে যে আমি পানি ঢাললেই আমি নিভে যাব? তার তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট লাগবে, 2 বালতি পানি তুমি আধা বালতি দিচ্ছ, তার হয়তো আরো বেশি দরকার, তুমি কম দিচ্ছ, বা সাথে অন্য কিছু লাগতেছে, মানে পসিবল। স্টেরয়েড খেলে তার আর ভাস্কুলাইটিস মুক্ত, তাই না? সেটা তো ইনডিমনিটি পেয়ে গেছে, সেটা কিন্তু হবে না, তোমাকে তারপর চিন্তা করতে হবে। বা আমি এই কেসটার জন্য বলতেছি না, ওভারঅল বলতেছি যে যখন তোমার এরকম মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট থাকবে, তুমি চিন্তা করো সেপ্টিসেমিয়া, তুমি চিন্তা করো ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, তুমি চিন্তা করবা কার্সিনোমা, তুমি চিন্তা করবা লিম্ফোমা, তুমি চিন্তা করবা ভাস্কুলাইটিস, তুমি চিন্তা করবা সার্কোইডোসিস। এই 6টা যদি চিন্তা করো, দেখবা যে এর মধ্যে একটা না একটা মিলে যাবে। হ্যাঁ, সেই সেপ্টিসেমিয়া এটা ব্যাকটেরিয়াল সেপ্টিসেমিয়া হতে পারে, অন্য অর্গানিজমের ডিসেমিনেশনও হতে পারে। তুমি আচ্ছা চিন্তা করো, এটা সেপ্টিসেমিয়া দিয়ে তুমি এটা ব্যাখ্যা করতে পারো, তুমি এটা ডিসেমিনেটেড টিবি দিয়ে ব্যাখ্যা করতে পারো, অ্যাবডোমিনাল পেইন, এটা জিআইটি টিবি, এটা হলো যে তোমার পালমোনারি টিবি, এটা হলো যে টিউবারকুলার মেনিনজাইটিস ব্যাখ্যা করতে পারো। তুমি এটা মেলিগনেন্সি দিয়েও ব্যাখ্যা করতে পারো, অ্যাবডোমিনাল কার্সিনোমা, ব্রেনে মেটাস্টেসিস হয়ে গেছে, চেস্টে তোমার মেটাস্টেসিস আছে, পসিবল, তাই না? হ্যাঁ, তারপরে যে কন্ডিশনগুলি বললাম ওগুলি রিপিট, কারণ তোমার যখন একটা লং প্রশ্ন আসবে, তখন তোমাকে জিডি বলতে গেলে ইনস্ট্যান্ট না যে তুমি এই যখন হিজিবিজি অনেক সিস্টেম ইনভলভমেন্ট, দিজ আর দ্য কন্ডিশনস, এর মধ্যে থেকে তুমি একটা পেয়ে যাবে। তাহলে এই পেশেন্টের কি হলো, তার রিপিটেড স্পুটাম গ্রাম স্টেনিং সিএস করে দেখা গেল কিছু নাই, তার মানে এটা নিউমোনিয়া বা সেপ্টিস নিউমোনিয়া থেকে ব্যাকটেরিয়া ইনফেকশন না, আসলে ব্লাড কালচার নেগেটিভ, সেপ্টিসেমিয়া না, স্পুটাম এবি নেগেটিভ, টিবি না, ইউসিনোফিল কাউন্ট ইজ হাই। একটা পেশেন্টের সব কিছু তুমি এক্সক্লুড করে ফেললা, ইউসিনোফিল কাউন্ট হাই এবং পেশেন্ট পাচ্ছে তোমার কর্টিকোস্টেরয়েড, কি হতে পারে? ঠিক আছে, এবার ফেজ বি বলো। স্ট্রঙ্গাইলয়েড ইনফেকশন। হ্যাঁ, স্ট্রঙ্গাইলয়েড ইনফেকশন, এই যে সিস্টেমিক স্ট্রঙ্গাইলোডিয়াসিস, বিশেষ করে এইচআইভি আসার পর কিন্তু এটা কমনলি পাওয়া যাচ্ছে, যে ডিসেমিনেশন, পার্ট অফ ডিসেমিনেশন হিসেবে। আচ্ছা, বলে একুট রেসপিরেটরি ফেলিউর নিয়ে ডেভেলপ করতে, মানে প্রেজেন্ট করতে পারে, এবং সে যেহেতু এটা প্যারাসাইট, এটা আছে। স্ট্রঙ্গাইলয়েড কিসের মধ্যে পড়ছে অনল? স্যার স্ট্রঙ্গাইলয়েড কোন নেমাটোড। হেলমিনথের কোনটাতে পড়ছে? নেমাটোড স্যার। নেমাটোড, হ্যাঁ। তো সে অ্যাজমার মতো ফিচার করতে পারে, এআরডিএস লাইক ফিচার নিয়ে আসতে পারে, কারণ সে তো আর সে নাই, তার কথা ছিল ইন্টেস্টাইনের এক কোনায় পড়ে থাকবে, কিন্তু সে সুযোগ পেয়ে মানে একদম স্প্রেড করে ফেলছে, লাইক দ্যাট অফ সেপ্টিসেমিয়া। সো দিস ইজ স্ট্রঙ্গাইলোডিয়াসিস। তার এখানে যে তার একটা ব্রেনও চলে গেছে, সেজন্য কনফিউশন, অ্যাক্টিভিটি, রেসপিরেটরিতে আসার জন্য এটা। তাহলে যদি কোনো ইমিউনোসাপ্রেস পেশেন্টের, হ্যাঁ, যে তার নিউ অনসেট অ্যাজমা হয় বা অ্যাজমা বেড়ে যাচ্ছে মনে হয়, একুট শর্টনেস অফ ব্রেথ হয়,
তাহলে বা ইন গ্রাম নেগেটিভ সেপসিসের পেশেন্ট, তাদের বেলায় বা ইউসিনোফিল কাউন্ট হাই হয়, তাদের বেলায় এই কন্ডিশনটা তোমাকে চিন্তা করতে হবে এই সময়ে, কারণ একটা এখন জিনিস আমরা জানতে চাচ্ছিলাম, ইমিউনোসাপ্রেস হওয়ার মতো সব কন্ডিশনই আমরা এক্সপোজড। স্যার একটা কোশ্চেন করতে চাচ্ছি। হ্যাঁ বলো। স্যার তাহলে এখন মানে কারো যদি মানে আসলে মানে হেলমিন্থ ইনফেকশন যেহেতু আমাদের দেশে কমন, এখন আমরা ওই মানে স্টেরয়েড দেওয়ার সময় এখন যে কারো যদি এরকম অকাল্ট হেলমিন্থ ইনফেকশন থাকে এবং স্টেরয়েড দেওয়ার কারণে, যেহেতু কর্টিকোস্টেরয়েড গুলো অনেক সময় দিতে হয়, তখন যদি এরকম সুপার ইনফেকশন হয়ে যায়, তো সেক্ষেত্রে কি মানে স্টেরয়েড দেওয়ার সাথে একটা মানে প্রোফাইলেকটিক অ্যান্টি হেলমিন্থিক দেওয়াটা মানে যায় কিনা? হ্যাঁ, আসলে ওই যে গ্রেট ম্যান থিঙ্ক এ লাইক, তাই না? মানে মহাপুরুষেরা আসলে একই রকম চিন্তা করে। মোশফেক ঠিক একই রকম চিন্তা করলো। তুমি যদি মুরে নাদেল যদি পড়ো, যে বড় যে বই রেসপিরেটরি, সেখানে কিন্তু এই রিকমেন্ডেশনটা আছে যে যাদেরকে আমরা স্টেরয়েড দিব তাদের আগে ইন্টেস্টাইনের যত হেলমিন দুয়েমুসে সাফ করে ফেলার জন্য রিকমেন্ডেশন আছে। আমি ওদিকে যাই নাই, তুমি মনে করে দিছো, ভেরি গুড। সেটা রিকমেন্ডেশন আছে, কিন্তু আমি তাকে স্টেরয়েড দিব অথবা আমি তাকে ইমিউনো সাপ্রেসিভ দিব, তার যাতে, তাকে তো আমি শতভাগ মানে কি বলে যে সেভ করতে পারবো না, কিন্তু বলা হচ্ছে যে তার সব এন্টি হেলমিন দিয়ে সব মোটামুটি ধোয়া মোছা করে ফ্লাশ টাশ করে টরে তারপরে এগুলি দেওয়ার জন্য। থ্যাংক ইউ মোশফেক। তো ওইটা রিকমেন্ডেশন তোমার চিন্তায় যেরকম আসছে, আমি বলবো না যে দাও, এটা বইই আছে, দিস ইজ দ্য রিকমেন্ডেড যে গিভ এন্টি হেলমিন, ব্রড স্পেকট্রাম এন্টি হেলমিন দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। তো তোমাকে এই দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টরস, যে এইচআইভি এইডস, অর্গান ট্রান্সপ্লান্টেশন, হেমাটোলজিক্যাল মেলিগনেন্সি, ইন্টারকারেন্ট ইলনেস, প্রলং স্টেরয়েড থেরাপি। আজকে তানভীর আসে নাই? তানভীর হেমাটোলজির দেখে তানভীরের কথা মনে পড়লো। শাহিন আছো তো? জি স্যার। হ্যাঁ, তানভীরকে তো দেখা যাচ্ছে, ও রেসপন্স, হয়তো ওর মাইক্রোফোনের সমস্যা। তোমরা দুইজনই আসছো, থ্যাংক ইউ। তো এই কন্ডিশনগুলি থাকলে, বিশেষ করে হেমাটোলজিতে যারা কাজ করবা, তোমরা যখন মানে ফেজ বিতে যাবা, সেখানে গিয়ে দেখবা যে অহরহ তোমার এরকম ইমিউনোসাপ্রেসিভ স্টেটগুলি তোমাকে ফেস করতে হচ্ছে। আচ্ছা, ইন্টারভিউ এটা যাচ্ছে না, এটা ডাবল হয়ে গেছে আমরা। আচ্ছা, তোমার স্ট্রঙ্গাইলয়েডের ট্রিটমেন্ট হলো আইভারমেকটিন, প্যারেন্টারাল আইভারমেকটিন। এটা করোনাতে কতটুকু কাজ করে সেটা জানি না, হ্যাঁ, কিন্তু আইভারমেকটিন ইজ আ ড্রাগ অফ চয়েস ইন প্যারেন্টাল কি স্ট্রঙ্গাইলোসিস। পাওয়া যায় স্যার? হ্যাঁ, প্যারেন্টাল কি আইভারমেকটিন পাওয়া যায়? প্যারেন্টালটা, হ্যাঁ, প্যারেন্টাল ফর্মুলেশন আছে, আমাদের দেশে আছে কিনা জানি না, কিন্তু প্যারেন্টাল ফর্মুলেশন আছে। এবং এই যে বলা হয় না যে ইউএস এফডিএ অ্যাপ্রুভ ড্রাগ ইন করোনা, আসলে ইউএসএ এফডিএ অ্যাপ্রুভ হলো ফর দিস কন্ডিশনস, স্ট্রঙ্গাইলয়েড, স্কেবিস, আদার, নট ফর করোনা। কিন্তু অনেকে ওই লাইনটা পড়ে যে এফডিএ অ্যাপ্রুভ ড্রাগ, এফডিএ অ্যাপ্রুভ ফর আদার কন্ডিশনস, সেটা আমরা করোনাতে ইউজ করতেছি উইথ গুড হোপ। সেটা কতদূর কাজ করে দেখা যাচ্ছে আসলে তেমন একটা করে না। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা, এখন বুঝছো স্ট্রঙ্গাইলয়েড, তাহলে স্ট্রঙ্গাইলয়েড নিজে একটা হেলমিন্থ এবং সেটা নেমাটোডের আন্ডারে, এবং সেটা কি করতে পারে সেটা আমরা জানলাম। এটা একটা প্যারাসাইটিক লাং ডিজিজ আমরা তাহলে পড়ে ফেললাম। এখন আসো যে আরেকটা কেস, এটা হলো যে নাইট বার্ড, রাতের পাখি। কোন রাতের পাখি যায় একাকী, এটা কার লেখা? তানভীর পারবে মনে হয়। তানভীর, আচ্ছা যে কেউ বলো দেখি, রাতের পাখি যায় একাকী, এটা কার লেখা? এ গান শোনো নাই? কোন রাতের পাখি যায় একাকী, সঙ্গীবিহীন অন্ধকারে, বারে বারে আমি কান পেতে রই। আচ্ছা, যাই হোক, এই যে এটা হয় কি, কেন বললাম এটা রাতের বেলা বেশি হয়, যে ক্রনিক মানে কাফ এট নাইট, সেই জন্য বলছি যে নাইট বার্ড। এবং তার হুইজ, ওয়েট লস, ইউসিনোফিল কাউন্ট রিলেটিভলি অনেক হাই, 65% ইউসিনোফিল, দেখো সব সেই দখল করে ফেলছে, আর 35% হলো সব অন্য কিছু। তাহলে এরকম একটা কন্ডিশন যদি হয়,
এবং তার চেস্ট এক্সরেতে আসলে ভালো হয় না, এটা একটু নোডুলার প্যাটার্ন আছে, দেখো নোডিউল আছে। তাহলে তার একটু সিস্টেমিক ফিচার আছে, ওয়েট লস, তার তুমি একটা অ্যাজমা লাইক ফিচার পাচ্ছ, এবং তার ইউসিনোফিল কাউন্ট হাই। বিশেষ করে আমি রাতের উপর একটু জোর দিচ্ছি যে রাতের বেলা বেশি হচ্ছে। কি হতে পারে? টপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। ইয়েস মামুন, ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া, এটাকে মনে রাখবো। এবং ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া নট অনলি মানে এফেক্ট দ্য রেসপিরেটরি সিস্টেম, সে কিন্তু জেনারেল প্রবলেম করে ফেলছে, কিন্তু তার ওয়েট লস হয়ে গেছে, তাই না, অনেকটা সিস্টেমিক ডিজিজের মতো। বাট এই ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া কজ বাই মানে রিঅ্যাকশন টু মাইক্রোফাইলিডিয়া, এটা কিন্তু অ্যাডাল্ট হেলমিন্থ এসে এখানে ঝামেলা করতেছে না। আর আমাদের যে ওই যে হেলমিনথিয়াস এলিফেন্টিয়াসিস হচ্ছে বা স্কোটাম ফুলে যাচ্ছে, হ্যাঁ, লেগ ইডিমা হচ্ছে, নন পিটিং ইডিমা, সেটা কিন্তু হচ্ছে বাই ফাইলেরিয়া, অ্যাডাল্ট হেলমিন দ্বারা হচ্ছে। তাহলে অনল তুমি বলো, এই যে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া এই হেলমিনটা কোন গ্রুপের মধ্যে পড়লো? স্যার নেমাটোড স্যার। নেমাটোড হেলমিন, হ্যাঁ। অনল হলো যে হেলমিন ক্লাসিফিকেশন স্পেশালিস্ট, আমরা বারবার তোমার কাছে ফিরে আসবো। হ্যাঁ, তাহলে এটা নেমাটোড, যে এটা উচিরিয়া ব্যানক্রফটি। তাহলে কোন অর্গানিজমটা বলার সাথে সাথে যাতে তোমার মাথার মধ্যে চলে আসে যে এটা ওই জায়গার। আবার প্রোটোজোয়াকে মেটাজোয়াকে মানে হেলমিন ওইরকম ভাবে চিন্তা করে ফেলো না। আচ্ছা, তাহলে দিস ইজ ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। এবং ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া কি আসলে এটা ইমিউনোলজিক্যাল হাইপার রেসপন্স এবং ওভার সেভারাল মান্থ ধরে এটা থাকতে পারে। এজন্য আমি অনেক স্যারদেরকে দেখি, এবং এটা লজিক্যালি, যেহেতু ইনভেস্টিগেশন আসলে সবসময় সম্ভব হয় না, বা অনেক সময় পরীক্ষা করলেই ইমিউনোলজিক্যাল টেস্ট করলেই পজিটিভ পাবা তাও হয় না, এই জন্য ক্লিনিক্যাল জাজমেন্টের উপর স্যাররা আসলে দিয়ে দেন তোমার ডাইথাল কার্বামাজিন, এবং সেখানে দেওয়াটা লজিক্যাল। কারণ তুমি যদি বাই চান্স ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া হয়, তুমি কোনোভাবেই ট্রিটমেন্ট করতেছো না, একটা ট্রায়াল থেরাপি যদি তুমি না দাও, এবং এইটার পরবর্তী কনসিকুয়েন্স কিন্তু খারাপ, ইভেন ইট মে কজ লাং ফাইব্রোসিস। আর তাহলে হুইজ ইওসিনোফিলিয়া থাকে যে ওভারস এট নাইট, রাতের বেলা বেশি, সেই জন্যই তো সিস্টেমিক ফিচার থাকে, ফিভার, মেলেজ, ওয়েট লস এগুলি থাকে। আচ্ছা, টপিক্যাল পালমোনারি অনেক সময়, আচ্ছা মার্ক শব্দটা মনে রাখবা, ইওসিনোফিল অনেক বেশি হয়, আইজিজিটা বাড়ে, এবং তোমার সামটাইমস নিড থেরাপিউটিক ট্রায়াল দেওয়াটা এখানে খুবই লজিক্যাল। তাই এটা একটা বিনাইন ডিজিজ না, কারণ এটা ওই যে লফলার সিনড্রোমের মতো সেলফ লিমিটিং না, যদিও সেটাও কিন্তু লার্ভার এগেনিস্টে ইমিউনোলজিক্যাল রেসপন্স ছিল। এটাও উচিরিয়া ব্যানক্রফটি বা ব্লুজিয়া মালয়ের যে মাইক্রোফাইলেরিয়া তার এগেনিস্টে ইমিউনোলজিক্যাল রেসপন্স, বাট ইট ইজ নট সেলফ লিমিটিং, কখনো কখনো হতে পারে, নট অলওয়েজ, এবং ক্যান ব্যাডলি স্কার দ্য লাং, তোমার লাংকে ফাইব্রোসিস করে ফেলে। সেই জন্য হয় কি, যদি কোনো পেশেন্টের অ্যাজমা এন্ড আইএলডি একসাথে পাও, তুমি চিন্তা করবা যে এটা হয়তোবা সিকোয়েন্স অফ ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া। অ্যাজমা একই সঙ্গে তুমি রংকাই পাচ্ছ, আবার অ্যাজমা উইথ আইএলডি কিন্তু ওই হাইপারসেনসিটিভ নিউমোনাইটিসও হতে পারে, তাই না, হাইপারসেনসিটিভ নিউমোনাইটিসও রংকাই পাই। সুতরাং আমরা দুইটা জিনিস মনে রাখবো, একটা লাং ফাইব্রোসিস উইথ রংকাই, হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস 1 নম্বর, লাং ফাইব্রোসিস উইথ রংকাই, ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়ার কনসিকুয়েন্স 2 নম্বর। তুমি হিস্ট্রি দিয়ে, হ্যাঁ, অর্গানিক ডাস্ট এক্সপোজার অথবা আদার হিস্ট্রি দিয়ে, ওই 4 নাইট সিমটম এগুলি দিয়ে তুমি আলাদা করবা। আমরা আর ডিটেলসে যাচ্ছি না ওইদিকে। হ্যাঁ, এখানে লেখা আছে যে অ্যাজমা এন্ড আইএলডি আমরা হাইপারসেনসিটিভ নিউমোনাইটিস চিন্তা করব এবং ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া চিন্তা করব। আচ্ছা, তাহলে আমাদের ট্রিটমেন্ট করতে হবে, ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া ট্রিটমেন্ট না করলে লাং ফাইব্রোসিস হয়ে যায়। তো লফলার্স এবং বার্সাস মানে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া দুইটাই লার্ভার প্রতি লাংসের রেসপন্স, কিন্তু যেটার প্যাথোজেনেসিস, ডিজিজ কোর্স, সিস্টেমিক ফিচার আলাদা। দ্য ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়াতে সিস্টেমিক ফিচার খুব বেশি হয়, ডিজিজ কোর্স মারাত্মক যাবি, আর এটা তো লফলার কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়। ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া এক্সরে দেখে নিও। আচ্ছা, আইসিটি ফর ফাইলেরিয়াটা আগে যেমন সিটি করা হতো, এটা হচ্ছে আইসিটিটা তোমার স্ট্যান্ডার্ড। তোমার কিন্তু আমরা পজিটিভ পাই না, কারণ এমন এক জায়গা থেকে হয়তো আমরা এটার নিয়ে আসি রিএজেন্ট, যে তাদের জেনেটিক
গ্রাউন্ড অফ উচেরিয়া আর আমাদের হয়তো ডিফারেন্ট। সেজন্য হয় কি অনেক সময় আইসিটি যদিও 100% স্পেসিফিক যদি পজিটিভ হয়, সেন্সিটিভিটি অনেক বেশি, কিন্তু আমরা তেমনটা প্র্যাকটিক্যালি আসলে পাই না, খালি সবই নেগেটিভ আসে। ও এখানে তো লেখা আছে, সরি লেখাই তো আছে 96% স্পেসিফিক এবং 100% নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালু। নেগেটিভ প্রিডিক্টিভ ভ্যালু মানে এটা যদি নেগেটিভ হয় আইসিটি ফর ফাইলেরিয়া, আমরা বলে দিতে পারি যে এটা আসলে টিপি না, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ভিন্ন, কারণ সম্ভবত রিয়েজেন্ট আমরা নিজেদের তো না, আমরা হয়তো স্পেন থেকে ওইখান থেকে লন্ডন থেকে নিয়ে আসি, সেগুলি আসলে আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। এটা কিন্তু আইসিটি ফর তোমার পরীক্ষা যদি ধরে যে এটা গুড স্ক্রিনিং টেস্ট, আইসিটি ফর ফাইলেরিয়া নট সিএফটি। সিএফটি আমরা এখন করবো না সেরোলজিক্যাল টেস্ট হিসাবে। ডাইথার কার্বামাজিন ডোজে এখন আমরা যাচ্ছি না, ডিটেলস 3 সপ্তাহের জন্য দিব। আলবেন্ডাজোল আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, ডাইথাল কার্বামাজিন শুধুমাত্র মাইক্রোফাইলেরিয়ার এগেইনস্টে কাজ করে, হ্যাঁ, আর সাথে হ্যাঁ একজন মেসেজ পাঠালো যে ট্রপিক্যাল পালমোনারি ইওসিনোফিলিয়া ওর নিজেরই ছিল, আমাদের একজন অডিয়েন্স, এবং এক্সপিরিয়েন্স ইজ ভেরি ব্যাড। তো তার মানে আসলেই এক্সপিরিয়েন্স ব্যাড। তো তোমার ডাইথাল কার্বামাজিন শুধু মাইক্রোফাইলেরিয়াতে ডেস্ট্রয় করে, অ্যাডাল্ট ওর্মের উপর তেমন ইফেক্ট আসলে, অ্যাডাল্ট ওর্মে ইফেক্ট আছে, কিন্তু বলা হয় কি যে ডাইথাল কার্বামাজিনের সাথে ডক্সিসাইক্লিন দেওয়ার জন্য, অনেকটা করোনার চিকিৎসার মতো, তাই না? আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন সব এখানে চলে আসছে। আচ্ছা, এই ডাইথাল কার্বামাজিনের সাথে তুমি আলবেন্ডাজোল অ্যাড করতে পারো, এবং ডক্সিসাইক্লিন, এডিশন অফ ডক্সিসাইক্লিনেরও রুল আছে। স্যার এখানে কি আইভারমেকটিন দেওয়া যেতে পারে? এখানে না, আইভারমেকটিন তো আসলে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টি প্যারাসাইটিক, কিন্তু রিকমেন্ডেশন হলো এইটাই, ডাইথাল কার্বামাজিন এবং তোমার আলবেন্ডাজোল। আইভারমেকটিনটা বিশেষ করে কাজ করে তোমার ওই স্ট্রঙ্গাইলয়েড এবং স্কেবিস। এখন আমরা সিস্টিক ডিজিজে চলে যাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। তো সিস্টিক ডিজিজ বলতে আসলে পালমোনারি হাইড্রাইটিস ডিজিজ। আমরা পালমোনারিটা নিয়ে থাকবো, প্রয়োজনে আরেকদিন আমরা লিভার এবং ব্রেনটা ডিসকাস করব। আজকে আমরা পালমোনারিতে রেস্ট্রিক্টেড থাকি, কারণ কালকে তোমাদেরকে শুধু পালমোনারি হাইড্রাইটিস নিয়ে জিজ্ঞেস করা হবে। তো ডায়াগনোসিস অনেক সময় ইনসিডেন্টাল হতে পারে। তার যেহেতু লাংসে একটা সিস্ট হবে, তার রেসপিরেটরি সিমটমগুলি নিয়ে আসবে। বিশেষ করে তার একটা বিশেষ সিমটম থাকলে আমরা বলি যে এটা হাইড্রাইটিস। বলো তো দেখি কি সিমটম জিজ্ঞেস করি? স্যার এই যে কাশির সাথে স্যার শাক উদাহরণ মতো কিছু বের হয় কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ অনল। যে আমরা জিজ্ঞেস করি তার কিন্তু রিকারেন্ট হিমোপ্টাইসিস হয়, এবং মাঝে মাঝে স্পুটামের সাথে পেশেন্ট বলবে, অথবা না বললেও বলবো যে সাগুর দানার মতো গুটি গুটি কিছু বের হয় কিনা। সেরকমটা হলে তুমি ধরে নিবা যে ওইটা ডটার সিস্ট বের হইতেছে, ইট ইজ হাইড্রাইটিস সিস্ট। অনেক কম্প্রেসিভ সিমটম হয়, তাই না? সিস্টটা কি করে আশেপাশের স্ট্রাকচার, সেটা নার্ভ হোক, ফ্রেনিক নার্ভ হোক, সুপিরিয়র ভেনা কাভা হোক, আদার স্ট্রাকচারের উপর টাকিয়া হোক, ইসোফেগাস হোক, কম্প্রেসিভ সিমটম করতে পারে। হাইপারসেন্সরি রিঅ্যাকশন করতে পারে। ওইখানে সিস্টের ভিতরে সেকেন্ডারি ইনফেকশন হয়ে লাং অ্যাবসেসের মতো প্রেজেন্টেশন করতে পারে। আর সিমটম ডিউ টু রাপচার, ব্রঙ্কাসের রাপচার হলে একরকম সিমটম হবে। তারপর প্লুরাল ক্যাভিটিতে যদি রাপচার হয়ে যায়, সেখানে প্লুরাল ইফিউশন এম্পাইমোলিক ফিচার হবে। তো সো দিস আর দ্য মোড অফ প্রেজেন্টেশন অফ হাইড্রাইটিস সিস্ট অফ লাং। এটা কিন্তু এই পেশেন্ট 307-এ ভর্তি ছিল, বাড়ি ছিল রংপুর, একটা একজন ফিমেল পেশেন্ট। তার এখানে আসলে তোমরা ক্লিয়ার কাট দেখতেছো না, যে পিছনে দেখা এরকম কোন সিস্টিক লিশনের মধ্যে যদি পিছনে এরকম এই যে রাপচার মেমব্রেন আছে, এরকম সুতার মতো দেখতে পাও, তো দিস ইজ হাইড্রাইটিস সিস্ট, আর কোনো কথা নাই। হ্যাঁ, অথবা যদি দেখো যে ভেঙে গেছে এরকম ব্রেক পেলে তুমি বলবা যে হাইড্রাইটিস সিস্ট। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু আমি এখানে নিউমেরাস তোমার এখানে সেপ্টার মতো দেখতে পাচ্ছি। উইদিন সিস্ট এরকম সেপ্টা লাইক হোয়াইট লাইন, সুতার মতো লাইন থাকলে দিস ইজ নাথিং বাট হাইড্রাইটিস সিস্ট। রাপচার মেমব্রেন হয় তোমার এরকম হয়। এখানেও একটু বড় করে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে মনে হয় তোমরা দেখতেছো এরকম এই যে লাইন দেখা যাচ্ছে হোয়াইট লাইনের মতো। অরিজিনাল সিটি স্ক্যানে তোমরা আরো ভালো দেখতে পাবা। এই পেশেন্ট 307-এ ভর্তি ছিল। এই যে তোমরা যে এয়ার কিসেন সাইন বললা না, অনেক সময় হাইড্রাইটিস সিস্টও কিন্তু উপরের দিকে একটু এয়ার কিসেন থাকতে পারে।
কিন্তু এটা কোনোভাবেই ওই অ্যাসপারগিলোমা চিন্তা করার মতো না, তাই না? এটা একদম পুরা একটা সিস্টিক লিশন, উপরে একটু আছে। আবার অনেক সময় হয় কি যে নিচের দিকে এয়ার কিসেন থাকে, রিভার্স এয়ার কিসেন, সেটাও হাইড্রাটিস সিস্টে থাকে, কিন্তু সেটা রেয়ারলি। দিস ইজ অনলি ফর ফেজ বি এবং এফসিপিএস থার্ড পার্ট, তোমরাদেরকে জিজ্ঞেস করে এটা বলবা। বাট আদারওয়াইজ এয়ার কিসেন্ট মানে আমাদের জন্য কেভিটারি অ্যাসপারগিলোমা, সাথে ডিডি হিসেবে মেলিগনেন্সি থাকতে পারে, বা আরেকটা তোমরা যেটা বললা সেদিন যে ইনভেসিভ পালমারি অ্যাসপারগিলোসিস। ওয়াটার লিলি সাইন আমরা ডিসকাস করেছি, আজকে ডিটেলসে যাব না। যে এরকম একটা কেভিটি, এই কেভিটির মধ্যে এয়ার এবং ফ্লুইডের যে ইন্টারফেস, এইটা তোমার ইরেগুলার বলে তোমার, আমরা এটাকে ওয়াটার লিলি সাইন বলি। এটা আসলে কি ওই ডটার সিস্টগুলি এখানে পড়ে যায়। তোমরা যে হিজল গাছ দেখছো, আমরা সকালে যখন গ্রামে যেতাম যে হিজল গাছ তলায় ওই হিজল ফুলগুলি পানির মধ্যে পড়ে থাকতো এবং একটা সুন্দর লাগতো। এখানেও এরকম কি টুকটুক করে পরে পরে এই মেমব্রেনটা এটা আনইভেন, ইরেগুলার একটা কেভিটি। কালকে যে আমরা লাং অ্যাবসেস পড়লাম অস্পিতে, সেখানে দেখো যে মাঝখানে যদি এই লাইনটা যদি ইরেগুলার হয়, আনইভেন হয়, বুঝবা যে এখানে এই ডটার সিস্ট পরে জমা হয়ে ইরেগুলার হয়ে আছে। সো দিস ইজ ওয়াটার লিলি সাইন। হিজল মানে আমরা বলতাম ইজল। এখানে ওই আমাদের পেশেন্টেরই ওটা ল্যাটারাল ভিউতে দেখো যে দেয়ার ইজ এ সিস্ট হেয়ার। পেশেন্টের আফটার টেকিং 1.5 বছর আলবেন্ডাজল খাওয়ার পর তার এই অবস্থা, সেম পেশেন্ট কিন্তু, হ্যাঁ 1.5 বছর পরে ফলো আপে আসছে। এটাই আমরা থোরাসিক সার্জারির অপিনিয়ন নিয়েছিলাম, বেশ বড় ছিল, তো ওনারা আসলে সার্জারির দিকে বেশি যান নাই, বা সার্জারি ছাড়া শুধু ডাক ট্রিটমেন্টই অ্যাডভাইস করেছিলেন। পেশেন্টের হিমোপটাইসিস ছিল এবং আলটিমেটলি এটা যেতে যেতে পেশেন্টের বেশ হিমোপটাইসিস ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, পরের এক্সরেতে একদম ক্লিয়ার হয়ে গেছে, একটু রেসিডিউ ছিল আর কি। অনেকদিন ধরে পেশেন্টের সাথে দেখা হয় না, মানে ও আমাদের হসপিটালে আসে আর কি, 307 নম্বরে এডমিটেড ছিল। অনল মামুন তোমরা পাও নাই, তোমরা আসার আগে। ওইটি ওয়াটার লিলি সাইনের একটু অন্যরকম টার্ন, এখানে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। হাইড্রাটিস সিস্ট তোমার ওই যে এখানে এটাকে বলে তোমার ওই যে পমগ্রেনেট, মানে ডালিম সাইন, ডালিমের বোটার মতো, এরকম ডালিমের মোটার মতো কিছু পেলে দিস ইজ হাইড্রাটিস সিস্ট, পমগ্রেনেট সাইন। আর যেটা বললাম যে একটা সিস্টের মাঝখানে যদি দেখা যায় যে এখানে ফেটে গেছে, তাই না, দিস ইজ হাইড্রাটিস সিস্ট। পমগ্রেনেট বানান ভুল হয়ে যায় বলে আমি এটাকে ডালিম সাইন বলি। যদি কেউ আবার বলে যে বানানটা বলেন, আচ্ছা এটা তো তোমাদের দিস ইজ রিব হাইড্রাটিড, বোন হাইড্রাটিডের একটা অংশ, যে রিব কেসে তোমার হাইড্রাটিস সিস্ট হয়। আমরা এরকম পেয়েছি যে 3-4টা রিব একসাথে তোমার তার পেইন সোলেন হয়ে আছে, এরকম ভেকুলেটেড হয়ে আছে। পরে ওই রিবগুলি কেটে, হ্যাঁ, যখন পরে দেখা গেল যে এগুলি হাইড্রাটিস সিস্ট। তার অপারেশনের আগ পর্যন্ত জানা যায় নাই, পোস্ট অপারেটিভ ফেজে গিয়ে জানা গেছে দ্যাট ওয়াজ হাইড্রাটিস সিস্ট। তার আগে মেলিগনেন্সি এটা সেটা চিন্তা করছিল। সো দিস ইজ দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইম্পর্টেন্ট। প্লুরা বেসড যা আছে, এনসিস্টেড প্লুরাল ইফিউশন, প্লুরাল থিকিনিং, মেজোথেলিওমা, প্লুরাল টিউমার, পালমারি এম্বোলিজম, দেন প্লাজমাসাইটোমা। আজকে থেকে নতুন যুগ হলো, আজ 17ই আগস্ট 2020 এই ভাদ্রের সন্ধ্যায় আমরা নতুন একটা ডিডি যোগ করলাম। কি যোগ করলাম মামুন? প্যারাসাইটিক লাং ডিজিজ। কোন প্যারাসাইটিক? সব প্যারাসাইট তো না, সিস্টোসোমা তো এরকম করবে না, হাইড্রাটিড। হ্যাঁ, মানে আমি এইটা ডিডি হিসাবে বলতেছি যে আমরা অন্য সব ডিডির সঙ্গে আজকের এই ভাদ্রের বিকেলে হাইড্রাটিড সিস্ট অ্যাড করলাম। এখন থেকে আমাদের যদি বলে যে বলতে থাকো, আমরা অ্যাটলিস্ট শেষে হইলো হাইড্রাটিড বলবো। তাহলে ট্রিটমেন্টটা একটু দেখে নিও, যে মেডিকেল ট্রিটমেন্টে হলো তোমার আলবেন্ডাজল এবং প্রাজিকুইন্টাল আসলে আনলাকিলি পাওয়া যায় না। আমরা যে পেশেন্টের সিটি স্ক্যানগুলি দেখালাম তার জন্য প্রাজিকুইন্টাল অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। সম্ভবত পেশেন্ট পরে ইন্ডিয়া থেকে সম্ভবত ম্যানেজ করছে, কিন্তু আমরা পাইনি
এখন পাওয়া যায় কিনা আই এম নট শিওর, এবং অনেক দিন চিকিৎসা লাগতে পারে। কয়েন লিশন এটাকে আমরা ইগনোর করে যাই, এটা আসলে দরকার নেই, এটা কয়েন লিশনের মতো লাগবে, একটা দরকার নেই তোমাদের। কনসলিডেশন প্লুরাল ইফিউশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, আমরা কিন্তু রেডিওলজিক্যাল প্যাটার্নের যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তোরা হাইড্রাইটিস সিস্ট অনল কিসের মধ্যে পড়ছিল অনল? হাইড্রাইটিস সিস্ট কোন হেলমিন্থের কোন সিস্টোড স্যার, গ্রুপে? হ্যাঁ, সিস্টোড সিস্টোড, সিস্টোড ইয়েস, ইকুইনোকক্কাস গ্রানুলোসাস, সিস্টোড। তাহলে প্লুরোপালমোনারি এমিবিয়াসিস আমরা বেশি সময় নিব না, খুব দ্রুত শেষ করে দেই। যে এটা আসলে ইউজুয়ালি ওই যে লিভারে যদি অ্যাবসেস থাকে তাহলে এটা ডাইরেক্ট এক্সটেনশনের মাধ্যমে হয়। তো এমিবিক লাং ডিজিজ উইদাউট লিভার ইনভলভমেন্টও হতে পারে, কিন্তু 15% ক্ষেত্রে হয়, এবং সেই ক্ষেত্রে হয় হেমাটোজেনাস স্প্রেড। সুতরাং লিভার ওকে লাংসে এমিবিক অ্যাবসেস আছে সেটাও কিন্তু সম্ভব এই 15% ক্ষেত্রে। আর এক্সট্রা ইন্টেস্টিনাল সেকেন্ড মোস্ট কমন পালমারি, ইন্টেস্টাইন বলতে লিভারটাও মিন করছে আর কি, সেকেন্ড মোস্ট কমন। ইন্টেস্টাইন তো ইন্টেস্টাইনেও তো এমিবিয়াসিস হয়, তারপরে লিভার, তারপরে লাং, এভাবে। তাহলে এটা কিভাবে প্রেজেন্ট করতে পারে? তার লাং অ্যাবসেস হতে পারে, প্লুরাল ইফিউশন হতে পারে, এম্পায়ামা হতে পারে। তার মানে কি, তুমি চিন্তা করো যে আন্ডারলাইং লিভার থেকে আসছে অথবা হেমাটোজেনাস হচ্ছে, দুইভাবেই সম্ভব। কনসলিডেশন নিয়ে আসতে পারে। এগুলি আসলে প্রতিটার আলাদা আলাদা ইমেজ তোমাদেরকে দেখাবো, আজকে না, আজকে সেই সময়টা নিব না। যে ব্রঙ্কো হেপাটিক ফিস্টুলা হতে পারে, প্রথমে লাংসে, লাং থেকে তারপরে লিভারের সঙ্গে ফিস্টুলা হয়েছে। ব্রঙ্কো বিলিয়ারি ফিস্টুলা হতে পারে। দিস আর দ্য স্পেকট্রাম অফ প্রেজেন্টেশন। কালকে ধরা হবে কিন্তু সবগুলি, একটার পর একটা বলতে হবে। তো দিস আর দ্য প্রেজেন্টেশন অফ কি এমিবিয়াসিস। তো এমিবিয়াসিস এটা কিসের মধ্যে পড়ে অনল ক্লাসিফিকেশন? স্যার এটা প্রোটোজোয়া স্যার। এটা হলো প্রোটোজোয়া। স্যার ইন্টেস্টাইনাল ইনভলভমেন্ট আছে স্যার, ইন্টেস্টাইনাল যে ব্লাডি ডায়রিয়া করে স্যার। হ্যাঁ, ওটা তো ইন্টেস্টাইন করতে পারি আমরা, শুধু আজকে রেসপিরেটরিতে রেস্ট্রিক্টেড, প্যারাসাইট ইন দ্য রেসপিরেটরি সিস্টেমে রেস্ট্রিক্টেড। এটা হলো যে রেসপিরেটরিতে কি কিভাবে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? এছাড়াও তো এমিবিয়াসিস ইন্টেস্টাইনে এমিবিক ডিসেন্ট্রি করতেছে, তারপরে লিভারে লিভার অ্যাবসেস করতেছে, ওইটা না, আমরা আজকে শুধু লাংসে লিমিটেড। এখানে দেখো এই যে এখানে বার্স্ট লিভার অ্যাবসেস, বুঝছো? আর চেস্ট এক্সরেতে দেখো সেম পেশেন্ট অ্যাবসেস। তাহলে এটাকে কি বলবো আমরা? পায়োজেনিক অ্যাবসেস বলবো নাকি এমিবিক অ্যাবসেস বলবো? একই পেশেন্টের যার নাকি লিভারে এমিবিক অ্যাবসেস রাপচার করছে, সরি বার্স্ট লিভার অ্যাবসেস। লিভার অ্যাবসেস তো অবশ্য পায়োজেনিকও হতে পারে, তাই না? পায়োজেনিক, তবে যে অ্যানকোবি পেস্ট লাইক যদি স্পুটাম হয়, সম্ভবত সেটা ছিল বলে আমরা বেশি কনফিডেন্ট ছিলাম এমিবিক। তো যদি পায়োজেনিক রাপচার হয় তাহলে এটা পায়োজেনিক হতে পারে, এমিবিক অ্যাবসেস রাপচার হলে এটা এমিবিক হতে পারে। এর মধ্যে যে অ্যানকোবি পেস্ট লাইক যদি লিভার থেকে ড্র করা পাস যদি হয় অথবা স্পুটামে যদি হয়, দ্যাট গোজ ইন ফেভার অফ এমিবিক লিভার অ্যাবসেস। এটা আসলে এমিবিক লিভার অ্যাবসেস ছিল, কারণ ওই লিভারের যে কালেকশনটা সেটা ছিল তোমার এমিবিক অ্যাবসেসের মতো। তো এটা আলট্রাসোনোগ্রাফি অফ লিভার, এটা হলো চেস্ট এক্সরে, লিভার এবং এই তোমার এক্সরে, চেস্ট এক্সরে। এটা আবার অনেক সময় দেখবো যে এখানে অ্যাবসেস আছে, আবার এখানে তোমার প্লুরাল ইফিউশন। দ্যাট ইফিউশন ইজ মোস্ট লাইকলি মানে কালেকশন অফ পাস, তার টিউব লাগবে। তাহলে এই এমিবিক লিভার এমিবিক যে কন্ডিশনগুলি, এটা লাইফ থ্রেটেনিং কিন্তু ট্রিটেবল। এমিবিক মানে কিন্তু শুধু এমিবিক লিভার অ্যাবসেস না, দেখো অনেকগুলি কিন্তু অনেকগুলি মোড অফ প্রেজেন্টেশন। যার চিকিৎসা না করলে এটাই তোমাকে কিল করতে পারবে। স্পুটাম মাইক্রোস্কোপি অ্যান্টোমি হিস্টোলাইটিকা আমরা দেখবো এমিবা জন্য, মেট্রন, দিস আর দ্য ট্রিটমেন্ট ড্রাগ। আচ্ছা, প্যারাডোমিনাস নিউমোনিয়া, এটা আসলে দরকার নাই। দেখছো তোমাদের এই যে পালমোলজিতে কত পড়তে হবে, এখন আজকের জন্য বা কালকের জন্য দরকার নেই, কিন্তু জীবনের জন্য দরকার নেই তা না, কিন্তু আজকে তো ফেজ এও সাথে আছে, এটা আসলে ওদের জন্য প্রয়োজন নাই, এটা দরকার নেই। তাহলে আমরা যদি কনক্লুশনে আসি যে প্যারাসাইটিক লাং ডিজিজ
কনক্লুশন হলো যে এটা হলো যে আমাদের একটা ট্রপিক্যাল ডিজিজ, ট্রপিক্যাল সাবট্রপিক্যাল, তার মানে আমাদেরকে বেশি অ্যালার্ট থাকতে হবে। আর আমাদের মধ্যে কেউ ইংল্যান্ড চলে যাও, বহু বছর পর যখন আমাদের এখানে ট্রাভেল করতে আসবা তখন তোমাকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, আর তারা কেউ যদি নিউ আসে তাহলে তো আরো তোমার কি বলা যায়, আরো রিস্ক। এই জন্য ওরা সবসময় ওদের ইভালুয়েশনের মধ্যে, প্যারাসাইটিক লাং ডিজিজ ইভালুয়েশনের মধ্যে ওরা সবসময় ট্রাভেল হিস্ট্রিটা রাখে, যে আপনি কি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, তাই না, এই ট্রপিক্যাল ক্রান্তীয় অঞ্চলে গিয়েছিলেন কিনা, এটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট তাদের হিস্ট্রিতে। আমরাও পরীক্ষায় লিখবো যে ট্রাভেল হিস্ট্রি। তারপরে অফেন তোমার মিসডায়াগনোস হয় না, যে আমরা এই যে আজকে যে ডিসকাশনটা আমাদের হলো তাতে মনে হয় না যে আমরা এটা মিস করে ফেলতে পারি। আচ্ছা, তারপর আরেকটা কি, হাই ডিগ্রি অফ সাসপিশন তোমাকে মেনটেন করতে হবে। হাই ডিগ্রি অফ সাসপিশন যদি মেনটেন না করো, সরি, তুমি ইউ উইল মিস দ্য ডায়াগনোসিস। এবং প্রতি পয়েন্টই দেখছো যে প্রতিটা অন্য ডিজিজের সাথে কিন্তু এটা মিমিক করতেছে, অন্য ডিজিজের সাথে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে আসতেছে। আর মোস্ট প্যারাসাইটিক লাং ডিজিজ তোমার কিউরেবল। আর তুমি স্পেশালি কনসিডার করবা যে যদি ইমিউনোসাপ্রেসিভ স্টেটে হয় তাহলে বিশেষ করে তোমাকে কনসিডার করতে হবে, এবং প্রিভেনশন হলো যে বেস্ট স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ সবাইকে। তাহলে এখন হেনা আছো? স্যার এইমাত্র চলে গেছেন, হেনা সম্ভবত নাই। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করে ফেলি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।